ক্লাস 9-এর ছাত্রীরা আবার ক্লাস ভিডিওতে তোমাদেরকে স্বাগত। বেশ কিছুদিন ধরে আমরা তাপ অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এবং অনেকটা পথ পেরিয়েও এসেছি। তাপ অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো লিনতাপ, যা নিয়ে আমরা কতদিন আলোচনা করেছি। লিনতাপের সংজ্ঞা, বিভিন্ন প্রকারের লিনতাপ নিয়ে আমরা আলোচনা করেছি। আমি বলেছিলাম যে নেক্সট দিনে আমরা লিনতাপ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা এখানে উপস্থাপনা করব এবং তোমরাও সেগুলো আমার সাথে সাথে খাতায় করবে এবং ওই সংক্রান্ত আরও অন্যান্য সমস্যা বিভিন্ন বই থেকে কালেকশন করে সেগুলো প্র্যাকটিস করব। তো আমরা প্রথমে আজকে আসছি লিনতাপ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা এবং তারপরে আমরা আসব যে লিনতাপ যখন প্রযুক্ত হয়, মানে অবস্থার পরিবর্তন যখন হয়, সেই সময় আমরা যদি উষ্ণতা এবং সময়ের মধ্যে একটা লেখচিত্র আঁকার চেষ্টা করি, তাহলে সেই লেখচিত্রটা কেমন হবে। যে কোনো অবস্থার পরিবর্তনের ক্ষেত্রেই আমরা যদি উষ্ণতা এবং সময়ের লেখচিত্র আঁকি, তাহলে সেই লেখচিত্র কেমন দেখতে হবে সে নিয়ে আমরা আলোচনা করব। তো আগে আমরা গাণিতিক সমস্যাতে আসছি। গাণিতিক সমস্যা বুঝতে গেলে আমাদের যে কোনো একটা গাণিতিক সমস্যা থেকেই শুরু করতে হবে। তাহলে সেরকম একটা গাণিতিক সমস্যা তোমরা আগে লেখো যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, গাণিতিক সমস্যাটি লেখো যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 গ্রাম জলের সঙ্গে 50 গ্রাম জলের সঙ্গে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 15 গ্রাম বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 15 গ্রাম বরফ মেশালে কি হবে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 15 গ্রাম বরফ মেশালে কি হবে। তাহলে দেখো, 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 গ্রাম জলের সঙ্গে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 15 গ্রাম বরফ মেশালে কি হবে। এখন দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 15 গ্রাম বরফকে যদি আমি গলাতে চাই, সম্পূর্ণ গলাতে চাই, তাহলে আমার লিনতাপের প্রয়োজন, আমাকে তাপ দিতে হবে। তাহলে আমরা দেখে নিই যে 15 গ্রাম বরফকে গলাতে আমার কতটা তাপের দরকার। তাহলে তোমরা জানো যে 0 ডিগ্রি সেলসিয়াসে 1 গ্রাম বরফকে গলাতে 1 গ্রাম বরফকে গলাতে 80 ক্যালোরি তাপ প্রয়োজন। 80 ক্যালোরি তাপ প্রয়োজন। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে গলাতে 80 ক্যালোরি তাপ প্রয়োজন। তাহলে আমার এখানে কতটা পরিমাণ বরফ রয়েছে? 15 গ্রাম রয়েছে। তাহলে স্বাভাবিকভাবে 15 গ্রাম বরফকে গলাতে তাপ লাগবে 15 গ্রাম বরফকে কত তাপ লাগবে গলাতে? 80 ইন্টু 15, তার মানে কত? 1200 ক্যালোরি তাপ লাগবে যদি আমি 15 গ্রাম বরফকে
সম্পূর্ণ আমি জলে পরিণত করতে চাই। এখন দেখো 15 গ্রাম বরফকে গলাতে আমার এতটা তাপের দরকার, কিন্তু এই তাপটাও পাবে কোথা থেকে না, 10 ডিগ্রি সেলসিয়াসে যে 50 গ্রাম জল রাখা আছে, সেই 10 ডিগ্রি সেলসিয়াসের 50 গ্রাম জল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আসতে গেলে যে তাপটাকে সে বর্জন করবে, সেই তাপ থেকেই কিন্তু বরফটা গলবে। কারণ এখানে আমি ধরেই নিচ্ছি যে বাইরের এনভায়রনমেন্ট বা পরিবেশের সাথে কিন্তু কোনো তাপের আদান প্রদান হচ্ছে না। তাহলে বরফকে গলাতে গেলে আমাকে জলের যে তাপ, বর্জিত তাপ, সেই বর্জিত তাপটাই ব্যবহার করতে হবে। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলটা ছিল, সে আলটিমেট আসবে 0 ডিগ্রিতেই আসবে, কারণ বরফ গললে টেম্পারেচারটা 0তেই ফিক্সড থাকবে। তাহলে 10 থেকে সে 0তে আসবে, কতটা তাপ বর্জন করবে সেটা আমি এরপর দেখব। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আসতে জল কতটা তাপ বর্জন করছে আমি দেখব। সেই তাপটাই কিন্তু বরফ গলাতে ব্যবহার হবে। তাহলে জল 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে আসতে বর্জিত তাপ এটা আমি নির্ণয় করব। জল 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে আসতে বর্জিত তাপ কত? সূত্রটা মনে আছে আশা করি সবার। সূত্রটা কি ছিল? বর্জিত তাপ নির্ণয়ের সূত্রটা ছিল N মানে ভর ইন্টু S মানে সেই পদার্থের আপেক্ষিক তাপ আর উষ্ণতার পরিবর্তন। তাহলে এক্ষেত্রে জলের ভর কত? 50 গ্রাম। তাহলে আমি এখানে করব 50 গ্রাম। আপেক্ষিক তাপ কত জলের? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আমি তোমাদের যে কোনো অঙ্ক করার ক্ষেত্রেই বলেছি, যখন অঙ্কে তোমরা গুণ ভাগ করবে অবশ্যই সংখ্যার সাথে সাথে একক উল্লেখ করবে। সংখ্যার যেমন গুণ ভাগ হবে তেমনি এককেরও গুণ ভাগ হবে। আর ডেল টি মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন। তাহলে উষ্ণতার পরিবর্তন হয়েছে 10 থেকে 0, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস সমান হলো 50 গ্রাম ইন্টু 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ইন্টু 10 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা যদি এককগুলোকে কাটাকাটি করি, দেখো গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, ডিগ্রি সেলসিয়াসও কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে ক্যালোরি। আর আমার বর্জিত তাপ বা গৃহীত তাপ নির্ণয়ের ক্ষেত্রে তাপের একক কি হবে? ক্যালোরি। তাহলে গ্রাম গ্রামও ক্যান্সেল হয়ে যাচ্ছে, ডিগ্রি সেলসিয়াসও ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে ক্যালোরি। সংখ্যাটা কত আসছে? 550 ইন্টু 1 ইন্টু 10 মানে 500 ক্যালোরি। তাহলে বর্জিত তাপ কত হচ্ছে? 500 ক্যালোরি। বর্জিত তাপ হলো 500 ক্যালোরি। অঙ্কটা আমি মুছে দিলাম, আশা করি তোমাদের তোলা হয়ে গেছে খাতায়। তাহলে 500 ক্যালোরি তাপ বর্জিত হলো। তাহলে আমি যেহেতু ধরে নিচ্ছি আমাদের এনভায়রনমেন্টের সাথে কোনো টাচ হচ্ছে না, তাহলে 500 ক্যালোরি তাপই বরফকে গলাতে সাহায্য করবে।
তাহলে দেখো 15 গ্রাম বরফকে সম্পূর্ণ গলাতে আমার 1200 ক্যালোরি তাপের দরকার, কিন্তু অতটা তাপ আমি পাচ্ছি না, আমি পাচ্ছি 500 ক্যালোরি। তাহলে 500 ক্যালোরি তাপ যতটুকু বরফ গলাতে পারবে ততটুকু বরফ গলবে, বাকি বরফটা কিন্তু গলবে না। তাহলে আলটিমেট কি হবে, সেখানে পুরোটাই জল বা পুরোটাই বরফ হবে না, কিছুটা জল কিছুটা বরফ থাকবে। তাহলে আমি দেখে নিই যে 15 গ্রাম বরফকে গলাতে 1200 ক্যালোরি তাপের দরকার, তাহলে 500 ক্যালোরি দিয়ে কত গ্রাম বরফকে গলানো যাবে। তাহলে আমরা দেখি এখানে আগেই নির্ণয় করেছি যে 1200 ক্যালোরি থেকে আমি বরফ গলাতে পারছি কত গ্রামকে, 15 গ্রাম বরফ। তাহলে 1 ক্যালোরিতে হচ্ছে 15/1200, আর 500 ক্যালোরিতে হবে 15/1200 ইন্টু 500। তাহলে দেখো কত আসছে, এটা 15×5 75/12। সেখান থেকে তুমি যদি ভাগ করো দেখবে আসছে 12×6 72, 12×2 24, 12×5 60। তাহলে 500 ক্যালোরি যে তাপ বর্জিত হচ্ছে সেই তাপ দ্বারা মাত্র 6.25 গ্রাম বরফকে গলানো সম্ভব হচ্ছে। তাহলে 6.25 গ্রাম বরফ গলে জল হচ্ছে, কিন্তু বাকি বরফটা বরফ অবস্থাতেই রয়ে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর কি হবে, আমাদের উত্তর হবে যে 6.25 গ্রাম বরফ গলে জল হবে, আর বাকিটুকু বরফ অবস্থাতেই থাকবে। তাহলে বরফ অবস্থাতে কতটা থাকবে, বরফ অবস্থায় কতটা থাকবে আর জল কতটা থাকবে। বরফ থাকবে, বরফ থাকবে, বরফ থাকবে 15 গ্রাম ছিল, তার থেকে 6.25 গ্রাম কি হলো, জল হয়ে গেল। তাহলে বাকিটা বরফ আকারে থাকবে 8.75 গ্রাম, এটা থাকবে বরফ হিসেবে। আর জল কতটা থাকবে না, জল আগের থেকেই 50 গ্রাম জল ওখানে ছিল মিশ্রণে, আরো 6.25 গ্রাম বরফ জল হয়েছে। তাহলে জল থাকবে, জল থাকবে 50 প্লাস 6.25 সমান হচ্ছে 56.25 গ্রাম। তাহলে মিশ্রণের অবস্থা কি হবে না, মিশ্রণে বরফ থাকবে 8.75 গ্রাম আর জল থাকবে 56.25 গ্রাম। এইভাবে আমরা ছোট ছোট লিনতাপ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব। আমি আরেকটা অঙ্ক তোমাদের দিচ্ছি, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, একইভাবেই হবে। লেখো 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 300 গ্রাম জলের সঙ্গে, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 300 গ্রাম জলের সঙ্গে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফ মেশালে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফ মেশালে মিশ্রণের অবস্থা কি হবে, মিশ্রণের অবস্থা কি হবে। বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। আমি আরেকবার অঙ্কটা বলছি, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 300 গ্রাম জলের সঙ্গে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম বরফ মেশালে মিশ্রণের অবস্থা কি হবে। বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। এই অঙ্কটি তোমরা বাড়িতে চেষ্টা করবে, যদি না পারো পরের ক্লাসে আমি এটা করিয়ে দেব। এখন আমরা লিনতাপের সঙ্গে সময়ের একটা লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করব। মানে লিনতাপ
এবং সময়ের লেখচিত্র। লিনতাপ প্রয়োগ হচ্ছে, তোমরা জানো যে লিনতাপ যখন প্রয়োগ হয় উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, কিন্তু লিনতাপ প্রয়োগের আগে বা লিনতাপের প্রয়োগের পরে উষ্ণতার পরিবর্তন হয়। মানে বস্তুটা বা পদার্থটা একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত গরম হয়, তারপরে তার অবস্থার পরিবর্তনটা শুরু হয়, মানে লিনতাপ প্রয়োগ শুরু হয়। আবার অবস্থার পরিবর্তন শেষ হয়ে গেলে আবার তার উষ্ণতা বাড়তে থাকে বা কমতে থাকে। তাহলে আমরা অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে এই উষ্ণতা সময়ের লেখচিত্রটা অঙ্কন করে আমরা দেখব যে কিরকম ধরনের হতে পারে লেখচিত্র। তোমরা জানো যখন দুটো রাশির লেখচিত্র অঙ্কন করা হয় তখন পরস্পর উল্লম্ব দুটো অক্ষ বরাবর সেই রাশিগুলোকে প্রকাশ করা হয়। তাহলে আমরা উষ্ণতার সাথে সময়ের লেখচিত্র আঁকবো। উষ্ণতার সাথে সময়ের লেখচিত্র আঁকবো কখন না, ধরে নিচ্ছি ধরো গলন হচ্ছে, গলনের সময়। গলন মানে হলো কঠিন থেকে তরল, তার মানে বস্তুটা কঠিন ছিল, সেই কঠিন পদার্থটাকে তরল করতে গেলে তোমাকে তাপ দিতে হবে, মানে ক্রমশ তার টেম্পারেচার বাড়বে এবং একটা সময় পরে তার গলা শুরু হবে। যতক্ষণ গলবে ততক্ষণ টেম্পারেচারটা ফিক্সড থাকবে, তারপর আবার টেম্পারেচার কি হবে, বাড়তে থাকবে। তাহলে দেখো আমি এরকম দুটো অ্যাক্সিস বা অক্ষ নেব, এই অক্ষ বরাবর আমি প্রকাশ করব উষ্ণতা, আর এই অক্ষ বরাবর আমি প্রকাশ করব সময়। ধরো তুমি এখানে কঠিন পদার্থ যে আছে, কঠিন পদার্থ রাখা আছে এবং এই কঠিন পদার্থের ওপরে তুমি তাপ প্রয়োগ করছো। তাপ প্রয়োগ করলে টাইম যত এগোবে মানে সময়ের সাথে সাথে কি হবে, টেম্পারেচার বাড়বে বাড়বে। ধরো এই পয়েন্টে গিয়ে সেই কঠিন পদার্থটা গলতে শুরু করলো, গলতে যখনই শুরু করলো তুমি তাপ প্রয়োগ করছো, কিন্তু সেই গলার টাইমটা কিন্তু ওর টেম্পারেচারটা বাড়বে না, ফিক্সড থাকবে, ওপর দিকে উঠবে না, ফিক্সড বা স্থির থাকবে বলে আমরা এখানে একটা সমান্তরাল সরলরেখা পাবো। এবারে বি পয়েন্টে গিয়ে পুরো গলাটাও শেষ হবে, মানে এই পজিশনে ও কঠিন ছিল, এই পজিশনে ও তরলে পরিণত হবে, বি পজিশনে গিয়ে পদার্থটা তরল হবে। তো এ থেকে বি পর্যন্ত আমার টেম্পারেচার ফিক্সড থাকবে। যেই সম্পূর্ণ কঠিন পদার্থটি তরলে পরিণত হয়ে গেল অথচ তুমি তাপ দিয়ে যাচ্ছ, তখন দেখবে যে উষ্ণতাটা আবার সময়ের সাথে সাথে কি হবে, বাড়তে থাকবে। উষ্ণতা আবার সময়ের সাথে সাথে বাড়তে বাড়তে আবার হয়তো এমন একটা টেম্পারেচারে এলো যে যখন এই তরলটা সেই টেম্পারেচার থেকে হয়তো বাষ্পীভূত হবে। তাহলে এইখানে পদার্থটা তরল অবস্থায় ছিল, এই পজিশনে এসে পদার্থটা বাষ্পীভূত হতে শুরু করলো, ধরো এটা সি। তাহলে যেই বাষ্পীভূত হতে শুরু করলো সে কিন্তু টেম্পারেচার কিন্তু ফিক্সড হয়ে গেল, আর কিন্তু বাড়বে না। এবার সি থেকে যখন ডি তে এলো, সি থেকে ডি পর্যন্ত তরল পদার্থটা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হতে থাকায় টেম্পারেচারের কোনো চেঞ্জ হলো না। ওই জন্য সি থেকে ডি পর্যন্ত আমরা একটা সমান্তরাল সরলরেখা পাবো ভূমির সাথে। ডি বিন্দুতে এসে সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে গেল, কমপ্লিট হলো তরল থেকে গ্যাসীয় অবস্থায় আসা। তাহলে এর পরে যদি তুমি তার উপরে তাপ দাও তাহলে আবার কি হবে, তার টেম্পারেচার রেজ করবে। তাহলে প্রথমে টেম্পারেচার রেজ করছে কঠিন থেকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে এসে অবস্থার পরিবর্তন শুরু হচ্ছে, বি পয়েন্টে গিয়ে কঠিন তরলে রূপান্তরিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উষ্ণতা স্থির। আবার উষ্ণতা বাড়ছে, সি পয়েন্টে গিয়ে তরল গ্যাসে পরিণত হতে চাইছে, সি থেকে ডি পর্যন্ত উষ্ণতা স্থির, তরল গ্যাসে পরিণত হচ্ছে, ফলে আবার টেম্পারেচার বাড়তে থাকছে। এই হচ্ছে আমাদের লেখচিত্রের দ্বারা আমরা যখন লিনতাপ
প্রয়োগ হচ্ছে সেই সময় উষ্ণতা এবং সময়কে প্রকাশ করছি কখন, যখন আমাদের উচ্চ অবস্থান্তর হচ্ছে। সেই ঘটনাটা আমি দেখালাম। উচ্চ অবস্থান্তর মানে যেখানে তাপ দিয়ে অবস্থার পরিবর্তন ঘটানো হচ্ছে, মানে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় এবং গ্যাসীয় থেকে আরো প্লাজমা। এই একই রকম লেখচিত্র আমরা অঙ্কন করতে পারি নিম্ন অবস্থান্তরের ক্ষেত্রে, মানে যখন গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কঠিন, মানে নেমে আসবো, তাপের বর্জন হবে সেই ক্ষেত্রে। তো সেই লেখচিত্রটি দেখানোর মতো সময় আজকে আর হচ্ছে না। পরবর্তী ক্লাসে আমরা এই নিম্ন অবস্থান্তরের ক্ষেত্রে লিনতাপের লেখচিত্র বা লিনতাপ প্রয়োগের সময় উষ্ণতার সময় লেখচিত্রটি আলোচনা করব। আর তোমাদের লিনতাপ সম্পর্কিত যে সমস্যা আমি তোমাদের দেখালাম, সেই রকম ছোট ছোট সমস্যা তোমাদের পাঠ্যপুস্তক এবং বিভিন্ন বই থেকে তোমরা সংগ্রহ করে সেগুলো প্র্যাকটিস করো, এবং কোনোটা যদি তোমাদের সমস্যা হয় তাহলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবে, আমি আমার ক্লাস ভিডিওতে সেটা আলোচনা করে দেবো। আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো এবং নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করো।